আজকে সশস্ত্র বাহিনীকে যে আপনি আদালতের কাঠগড়ায় দাঁড় করালেন, কেন? তারা কি দায়িত্বে ডিউটি পালনের কথা অবহেলা করেছে? তাদের বিরুদ্ধে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোন অভিযোগ আনছে যে তারা তাদের দায়িত্ব পালন অবহেলা করেছে? কেউ কেউ অভিযোগ করেছে রাষ্ট্রের কোন নির্দেশ তারা অমান্য করেছে। তাহলে এদেরকে এই সিভিল আদালতে কোথায় নিয়ে কেন নিয়ে গেলেন? আজকে যদি আদালত তারা বলে আমরা কাউকে গুম করি নাই, কাউকে ধরে নিয়ে আসি নাই, আপনি প্রমাণ করার কিভাবে প্রমাণ করাবেন? কোর্টের বক্তৃতা দিয়ে আপনার এই মানে ফেলবেন? তার নির্দেশিত আদালতকে দিয়ে মামলা করতে হবে, রায় দিতে হবে। আপনি এতই খেলা মনে করেন যে এই অফিসার গুলাকে দাঁড় করায় দিয়ে আপনি কালকে কনফারেন্স স্টেটমেন্ট করে নেবেন? তাদেরকে আজকে জেলের গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, সার্ভিং অফিসারদেরকে, চাকরিরত অফিসারদেরকে আপনি জেলখানার ভ্যানে করে, জেলের ভ্যানে করে নিয়ে যাচ্ছেন। প্রশ্ন করতে পারে অনেকে, বলছে যে এসি ভ্যান, তাহলে আদালতটা এসিতে কেন? যে আদালত ওনাদের শাস্তি হবে সেই আদালতটা এসি লাগানো কেন? অভিযুক্ত লোক যদি এসিতে আসতে না পারে তাহলে ওখানে গিয়ে তার সে দাঁড়াবে কাঠ করা, সেটা এসি না? সেখানে এসি ছিল না। আর তাদের প্রতি যে অমানবিক ব্যবহার করা হয়েছে, আচরণ করা হয়েছে, কোথায় আইনে লেখা আছে যে আসামিকে দুজনের পাশে হাত ধরে নিয়ে যেতে হবে, কাঠগড়ায় দাঁড় করাতে হবে? এই যে কতগুলো আপনি আগে বলছেন যে আপনি হ্যান্ডকাপ পরানো নিষেধ করবেন না, তাহলে একটার পর একটা পরিবর্তন আসতে হয় কেন আপনাদের? এই যে অতি উৎসাহ দেখাচ্ছেন আপনারা। কাজে আমি আজকে বলছি, সেনাবাহিনীর মেরুদণ্ড ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করছে। বিভিন্ন আদর্শ নীতির কথা বলে, নৈতিকতার কথা বলে সেনাবাহিনীর মধ্যে বিভক্ত সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনী তার শত্রুর প্রতি নির্মম, নির্দয়, নিষ্ঠুর। সেখানে সে শত্রুকে নিধন ছাড়া, শত্রু করা ছাড়া তার সামনে অন্য কোনো লক্ষ্য থাকে না। এখন যারাই বাংলাদেশে রাষ্ট্রের ক্ষতি করতে যাবে, সেটা বাহির থেকে হোক ভিতর থেকে হোক, তারা তো বাংলাদেশের শত্রু। সেটা জনগণের অংশ হোক, জনগণের অংশের বাইরে হোক, যারাই বাংলাদেশের রাষ্ট্রের ক্ষতি করতে চাবে, রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, এটা যারা ক্ষতি করতে চাইবে তারা অবশ্যই রাষ্ট্রের শত্রু। তাহলে সেনাবাহিনী তো তার দায়িত্ব নির্দয়ভাবে পালন করবে, নির্মম ভাবে পালন করবে। তার শত্রুর সঙ্গে সে অবশ্যই নিষ্ঠুরতম আচরণ করবে। সে শত্রু যদি আমি হয়ে যাই, রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু, সেটা আমার দায়িত্ব। সেটা আমি কেন শত্রু হইলাম রাষ্ট্রের? এই মায়া কান্না করতে লাভ নাই যে আমাকে মারছিল, আমাকে চাকরি থেকে বের করে দিয়েছিল, আমাকে চোখ বেঁধে রাখছিল। জাতির শত্রু যারা, রাষ্ট্রের শত্রু যারা, তাদেরকে তো এভাবে রাখবে? এটা তো স্বাভাবিক। শত্রুকে তো বাঁচিয়ে রাখবে না, শত্রুকে ধ্বংস করবে। এবং শত্রুকে যে বাঁচিয়ে রেখেছে, এটাই তো মানবতা দেখিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। সেনা বাহিনী বা সশস্ত্র বাহিনী তৈরি করে হয় মানুষকে হত্যা করার জন্য, পশু বা গরু, ছাগল বা হাতি ঘোড়া মারার জন্য না। সশস্ত্র বাহিনীর সামনে থাকে একমাত্র শত্রু। সামনে যে আসবে শত্রুকে মারবে। সেই শত্রু বাইরের হতে পারে, ভিতরের হতে পারে। আর জনগণ থাকে সেনাবাহিনীর পিছনে। সেনাবাহিনীর সামনে জনগণ যায় না। সেনাবাহিনী কখনোই কোনো অবস্থাতে, কোনো পরিপ্রেক্ষিতে জনগণের উপর গুলি চালায় না, জনগণের উপর অত্যাচার চালায় না, জনগণের উপর নির্দয় হয় না, নির্মম হয় না, নিষ্ঠুর হয় না। জনগণের সঙ্গে কোনো প্রকার আইনগত, আইন বহির্ভূত কোনো ব্যবহার করেন না। ইতিহাস কোন সেনাবাহিনী পৃথিবীতে নাই। অতীতে যারা সাম্যবাদের নামে, কমিউনিজমের নামে, বিভিন্ন আদর্শ বা মতবাদের নামে জাতিকে বিভক্ত করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে কি সেনাবাহিনী সশস্ত্র অবস্থা গ্রহণ করে নাই? তাদেরকে নিধন করে নাই? চট্টগ্রাম হিল ট্রেক্সে যখন চাকমারা বিদ্রোহ করেছে, বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তখন কি সেনাবাহিনী সেখানে নির্দয় ব্যবহার করে নাই? সেই নির্দয় ব্যবহার না করলে, নির্মম ব্যবহার না করলে আজকে পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের অংশ হিসাবে এখনো টিকে থাকতো? এই চাকমারা কি বাংলাদেশের নাগরিক ছিল না? এরা কি বাংলাদেশের পক্ষের লোক ছিল না?
যারা কাউকে হত্যা করে নাই, মাসের পর মাস, বছরের পর মাস সেনা আটকে রেখে, সেনা একটা কারাগার আছে যেটাকে আমরা বলি যে ওই কোয়ার্টার গার্ড, সে কোয়ার্টার গার্ডে রাখার বিধান আছে। সেখানে রেশন দেওয়া হয়, বেতন দেওয়া হয়, খাওয়া দেওয়া হয় সরকারি আইন মোতাবেক, বৈধতা মোতাবেক। সেখানে কাউকে রেখে যদি নির্মম নির্দয় ব্যবহার করে থাকে, তারপর যদি বাঁচায় রাখে, সেটা তো সে উদারতা দেখিয়েছে, মানবতা দেখিয়েছে। সে উদারতা মানবতা দেখানোর জন্য তাদেরকে তো আমাদের পুরস্কৃত করা উচিত, ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু তার না করে আজকে তাদের দেশপ্রেমের জন্য, তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য, রাষ্ট্রের কারণে নির্দয় নির্মম নিষ্ঠুর হওয়ার জন্য তাদেরকে আজকে আমরা আসামির কাঠ করায় দাঁড় করাচ্ছি। এতে কি হবে? এদের ফাঁসি হোক বা কি হোক সেটা বড় কথা নয়, কিন্তু আগামী দিনে কি আমরা দেশের জন্য নিবেদিত কর্মকর্তা কর্মচারী সৈনিক পাবো? আর যদি সৈনিক বাংলাদেশের যদি এরকম কঠোর না হয়, তাহলে বাংলাদেশ সেনা বাহিনীর মান, মনোবল, কার্যক্ষমতা, যুদ্ধ করার ক্ষমতা কতটুকু টিকে থাকবে? আর যদি টিকে না থাকে, এরকম যদি নিধন করতে সেনা মানে না পারে, তাহলে যে কোনো আদর্শের নামে বাংলাদেশে যে কোনো শক্তি, অন্য কোনো বিদেশি শক্তি বা বিদেশি আদর্শ বা বিদেশি মতবাদ, সেটা আদর্শগত হোক, ধর্মগত হোক, যে কোনো নামে একটা সশস্ত্র গোষ্ঠী উত্থান বাংলাদেশে হতে পারে। যদি সেরকম সশস্ত্র গোষ্ঠী উত্থান হয়, তাদেরকে আপনি কি করে দমন করবেন? তাদের কি করে আটকাবেন? আজকে যদি বা কোনো একটি গোষ্ঠী বাংলাদেশ অখণ্ডতা নিয়ে, অখণ্ডতা চ্যালেঞ্জ মুখে ফেলে দেয়, তখন আপনি কি করবেন? তার সঙ্গে কি গোলাপ ফুল দিয়ে তার সঙ্গে যুদ্ধ করবেন? আজকে যদি আদর্শের নামে যদি বাংলাদেশে এখানে অরাজকতা সৃষ্টি করতে চায়, বাংলাদেশকে যদি একটা সশস্ত্র গোষ্ঠীতে রূপান্তরিত করতে চায়, তখন কি করবেন? কারণ রাষ্ট্র পরিবর্তনের অন্যতম দুটি অংশ আছে। একটা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন করা যায়, আর একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের পরিবর্তন করা যায়, ক্ষমতার পরিবর্তন করা যায়। কিন্তু যদি কোনো সশস্ত্র বিপ্লবের নামে কেউ যদি আবার বাংলাদেশে অরাজকতা করতে চায়, যদি কোনো গোষ্ঠী যারা প্রস্তুতি নিচ্ছে, যারা আগামীতে একটি সশস্ত্র বিপ্লব করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়ে প্রস্তুতি নিচ্ছে, তাদের প্রতি আমরা দৃষ্টিপাত করছি না, তাদেরকে আমরা সামনে আনতেছি না, তাদের কথার উপর আমরা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু তারা এখানে সেখানে বিভিন্ন জায়গায় বলে দিচ্ছে যে আমরা একটা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন আনবো। এটা তো আমার কথা না। আমরা দেখি আসিফ মাহমুদ ইন্টারভিউটা দিয়েছিল, যেখানে বলেছিল সেনা প্রধান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূস সাহেবকে গ্রহণ করেছিল, মেনে নিয়েছিল। সেখানে সে কি বলে নাই যদি তাদের এই শান্তিপূর্ণ বিপ্লব ব্যর্থ হইতো, তাহলে তাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল? তারা তো সেটা পরিষ্কার বলে দিয়েছে। ওই ইন্টারভিউতে আপনি পড়ে দেখেন সে কি বলেছে। আসিফ মাহমুদ তার ইন্টারভিউতে কি বলেছে? যে শান্তিপূর্ণ বিপ্লব যদি আমাদের ব্যর্থ হইতো, তাহলে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি আমাদের ছিল। তার মানে যে প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতি এখন কি অবস্থায় আছে, কোথায় আছে? বাংলাদেশ সেনা বাহিনী বা সশস্ত্র বাহিনীকে যদি আজকে মোরাল নষ্ট করে দেওয়া হয়, তাদের কার্যক্ষমতা কমিয়ে দেওয়া হয়, যদি তাদের কাজ করতে ভয় ভীতির ব্যবস্থা করা হয়, জেল জুলুম নির্যাতনের ভয় দেখানো হয়, মামলা আদালতে দাঁড় করানোর ভীতি দেখানো হয়, তাহলে আগামী দিনে এই সশস্ত্র বাহিনী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে, মোকাবেলা করতে হয়তো বাধ্য নাও হতে পারে বা নাও যেতে পারে। তখন কি হবে? আমার এই সেনা বাহিনী কি তখন মীর জাফরের সেনাবাহিনীতে রূপান্তরিত হবে না? যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখবে যে মোহনলাল মীর মদনের বাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হেরে গেল। আমার সেনাবাহিনীকে আগামী দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এই দেশে একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে কোনো একটি আদর্শগত শক্তির কাছে, কোনো একটি অন্য কোনো একটি গোষ্ঠীর কাছে হেরে গেল, যেমন আরাকান আর্মির কাছে মায়ানমার হেরে গেল। এবং আর্মি বা বাংলাদেশ বিপ্লবী আর্মি গঠন করে কেউ অস্ত্র নিয়ে মাঠে নামে, আর যদি আমার সশস্ত্র বাহিনী চুপ করে দাঁড়িয়ে থাকে, তাহলে কি হবে? আল মামুন পেয়েছেন? আজকে দেখেন আল মামুনের বক্তব্যকে আপনারা প্রসিকিউশন কোনো চ্যালেঞ্জ করে নাই। তার মানে কি? প্রসিকিউশনের শিখানো বক্তব্য সে দিয়েছে, এটাই তো প্রমাণ হলো। তাহলে প্রসিকিউশন তাকে তো ক্রস করায় বুঝাইতো যে না, তাদের মতো তারা সেটা বক্তৃতা দেয় না, সেটা নিজের ইচ্ছা মতো বক্তৃতা দিয়েছে। এটা তো আলাদা প্রমাণ করায় নাই আজকে প্রসিকিউশন যে
আলামিন যে বক্তব্য দিয়েছে সেটা তার নিজের বক্তব্য, এটা কোনো কারো দেওয়া বক্তব্য নয়। উল্টো তারা বলেছে সে সত্য এবং সঠিক কথা বলেছে। কেমনে হলো এটা? এটা আদালতের কাছে তো নাও মনে হতো। আদালতের প্রশ্ন রাখতে পারে যে এই লোকটা তুতা পাখির মতো কেন বক্তব্য দিয়ে গেল, কারণটা কি? তার মানে কি আরেকটা ইনকোয়ারি করলে দেখা যাবে তাকেও কেউ ডিম থেরাপি দিয়েছে, তাকেও কেউ বাধ্য করেছে, তারও স্ত্রী পুত্র কন্যাদের কোথাও না কোথাও কেউ আটক রেখে হয়তো এই বক্তব্য দিতে বাধ্য করেছে, অথবা তাকে প্রলুব্ধ করেছে, প্রলোভিত করেছে, তাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, তাকে কোনো সাজা দিবে না, বিভিন্ন কারণে হইতে পারে। এটা তো বিবেকের দংশনে সে কথাগুলো বলছে না, তাকে তো বাধ্য করা হতে পারে বিভিন্ন ভাবে। কাজে এগুলো তো প্রসিকিউটরের উচিত ছিল আদালতের সামনে প্রমাণ করে দেওয়া যে তাকে বাধ্য করা হয় নাই, সে তার নিজের বিবেকের তাড়নায় কথাগুলো বলছে। তাহলে তো আদালতে এটা গ্রহণযোগ্য স্টেটমেন্ট হইতো। কিন্তু এখন যা বলবেন রামের গল্প, রামায়ণের গল্প পড়ে দিয়ে, রূপবানের গল্প বলে দিয়ে আপনি সব করে ফেলবেন। এটা তো সিনেমা, নাটক না। যে নাটকে সিনেমাতে যা বাস্তব এটা তো বাস্তব না। নাটক সিনেমার মতো করে স্ক্রিপ্ট লেখলে তো হবে না। জীবনের স্ক্রিপ্ট আর নাটকের স্ক্রিপ্ট অনেক দূর। রাষ্ট্র তৈরি করে, আমি বলছি রাষ্ট্র তৈরি করে সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী প্রাথমিকভাবে রাষ্ট্র করার 3টে অধ্যায়। প্রথম তারা একটা ভূখণ্ডকে নির্দিষ্টকরণ করে ঘোষণা করে এটি একটি আলাদা রাষ্ট্র, সেইটার ভূখণ্ড নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণ সশস্ত্র বাহিনী। তারপরে সেখানে জনগোষ্ঠীকে পারমিশন দেওয়া হয়, এই জনগোষ্ঠীকে আমরা প্রতিনিধিত্ব করব। তার জন্য একটা সরকার গঠন করে দেওয়া হয়, সেটাকে আমরা বলি গভর্নমেন্ট ইন অকুপাইড টেরিটরি। এটা দিয়ে তারপরে তৃতীয় সার্বভৌমত্ব রক্ষা করা। জনগণকে রক্ষা করার দায়িত্ব তো সেনাবাহিনীর না, এটা পুলিশের। জন নিরাপত্তা দেখার দায়িত্ব পুলিশের। পুলিশকে আইন করে দেওয়া হয়েছে, আইনের মাধ্যমে পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করবে। এটা সেনাবাহিনীর দায়িত্ব না। কাজে আপনি যেটা বললেন আজকে বাংলাদেশের অহরহ বিভিন্ন জায়গায় অস্ত্রে লুটালুটি হচ্ছে, পুলিশের এতগুলো অস্ত্র লুট হলো, সেই অস্ত্রগুলো এখনো ফেরত আসে নাই। কেন আসে নাই? গত 1 বছরে সেগুলা উদ্ধার করার কোনো ব্যবস্থা করা হয় নাই। কাজে আগামীতে যদি একটা সশস্ত্র বিপ্লব করতে যায়, করে যদি বাংলাদেশটাকে নতুন রূপে রূপান্তরিত করতে চায়, তাহলে সেটাকে প্রতিহত করবেন কারা? জনগণের কাছে তো কোনো অস্ত্র নাই। জনগণ সশস্ত্র বাহিনীর কাছে অস্ত্র দিয়েছে, সে সশস্ত্র বাহিনী মোরাল ডাউন করে দিচ্ছেন। অনেকে স্বপ্ন দেখছেন বাংলাদেশে হয়তো আইন সশস্ত্র বিপ্লব করে এদেশের পরিবর্তন করবেন। করেন, অসম্ভব কিছু না, কারণ আমার সেই বয়স নাই, প্রতিহত করার বয়স আমার নাই। আমি তো গতটাই পারি নাই, আগামীটা পারবো না। কিন্তু আপনি মনে করেন না বাংলাদেশ একটা আইসোলেটেড দ্বীপ? বাংলাদেশ মালদ্বীপ নয়। বাংলাদেশ প্রশান্ত মহাসাগরের মধ্যে কোনো ভাসমান দ্বীপ নয়, এখানে একা যা খুশি তা করে ফেলবেন। বাংলাদেশের 20 কোটি মানুষের পাশে আরো অনেক মানুষ আছে, যারাও বাংলাদেশের জন্য বিপদ, যাদের কাছে বাংলাদেশ বিপজ্জনক, যারাও বাংলাদেশটাকে মনে করে তাদের অনেক অধিকার হরণ করে রাখা হয়েছে। আগরতলা পাশ দিয়ে আপনি কক্সবাজারে যান সমুদ্র সৈকতে বিহার করতে, আর আগরতলার সে লোকটা যেতে পারে না। তার কি মনে আক্ষেপ নাই? সে কি চায় না ওই দেশটাকে আমার নিয়ন্ত্রণ নিয়ে যায়, যাতে আমার ছেলে মেয়েরা যেন কক্সবাজারে সমুদ্র সৈকত যেতে পারে? একইভাবে আমার ময়নামতি পাহাড়ের নিচের যে লোকটি আজকে তার কাটা বেড়ার জন্য ওই পার যেতে পারে না, তারও কি ইচ্ছা হয় না তার কাটাটা ভেঙে আমি ওই পাহাড় থেকে আমার ক্ষয় খোটা নিয়ে আসি, ওখান থেকে আমি ফল নিয়ে আসি, ফসল নিয়ে আসি? তারও ইচ্ছা হতে পারে। সীমান্ত রেখা কিন্তু দুইটি মানুষের ইচ্ছার বিপরীতে কাজ করে। একটা সীমান্তের তার কাটা কিন্তু দুইটি মানুষের বিপরীতমুখী অবস্থান। কোন পক্ষে মাঝখানে তার কাটাকে পছন্দ করে না, না ওই পক্ষে না এই পক্ষে। তার কাটা দিয়ে মানুষকে আটকায় রাখা যায় না। মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ করেন, সহানুভূতি সৃষ্টি করেন, একে অন্যের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেন। পারস্পরিক স্বার্থ রক্ষা হবে সর্বোচ্চ, সর্বোত্তম সহমর্মিতা, সহযোগিতা।
সেনাবাহিনী অত্যন্ত স্মার্টলি এবং দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে দায়িত্ব পালন করেছে। তারা তাদের অফিসার থেকে যতটুকু সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে আদালতের কাছে নিয়ে গেছে, আদালতকে সামনে তাদের পেশ করেছে, আদালত তাদের কথা শুনেছে, শুনে তাদেরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে এবং স্বাভাবিকভাবে তাদেরকে কারাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আগের থেকে যেহেতু কারা অর্থাৎ বাংলাদেশ জেলখানা একটি সাব জেল ক্যান্টনমেন্টে বানিয়ে রাখা হয়েছে, সেখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে। কিন্তু আজকে আমরা এই ঘটনার মাধ্যমে যে নিশ্চয় প্রমাণ বাংলাদেশ সামনে তুলে ধরলাম, দায়িত্ব পালনে নিষ্ঠাবান অফিসার পাবো না। আজকে একটা চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছে, অর্থাৎ এই সরকারকে পদত্যাগ করতে হবে।